মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত না হলে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না হাইকোর্ট। আজ ঢাকা আসছেন ডোনাল্ড লু। ভিসা নিতেও র্যাবে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হতে পারে পররাষ্ট্রমন্ত্রী। হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, উদ্যোগ নেওয়া হবে সৌদি রাষ্ট্রদূত। হামলার ভয়ে রাফা ছেড়েছে ৩ লাখের বেশি মানুষ। ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে অর্ধ শতাধিক প্রফেসর গ্রেফতার। আসসালামু আলাইকুম, কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত না হওয়া পর্যন্ত আসামিকে কন্ডেম সেলে বন্দী রাখা যাবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি বজলুর রহমানের দ্বৈত বেঞ্চ এই রায় দেন। একই সঙ্গে জেল কোর্টের ৯৮০ বিধিকে অসাংবিধানিক ঘোষণা করেছে আদালত। বর্তমানে মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে যেসব আসামি কন্ডেম সেলে আছেন তাদেরকে ২ বছরের মধ্যে সাধারণ সেলে নেয়ার কথাও বলা হয়েছে রায়। রিপোর্ট করছেন হাসান জাবেদ। মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার আগে কন্ডেম সেলে রাখার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২১ সালের সেপ্টেম্বরে হাইকোর্টে রিট করেন চট্টগ্রাম, সিলেট ও কুমিল্লা কারাগারের কন্ডেম সেলে থাকা আসামি জিল্লুর রহমান, আব্দুল বশির ও শাহ আলম। সেই রিটের শুনানি শেষে ২০২২ সালের এপ্রিলে আদালত রুল জারি করেছিল। এরপর এ নিয়ে দীর্ঘ শুনানি হয়। উভয় পক্ষের আইনজীবী ছাড়াও এই মামলায় ২জন সিনিয়র আইনজীবী বিশেষজ্ঞ মতামত দেন। একজন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির আপিল নিষ্পত্তি সহ সকল প্রক্রিয়া শেষ করতে ১২ বছর সময় লেগে যায় বলেও শুনানিতে উঠে আসে। এছাড়া অনেক সময় আসামির সাজা পরিবর্তন হয়, এমনকি খালাসও পান। কিন্তু চূড়ান্ত নিষ্পত্তির আগ পর্যন্ত কন্ডেম সেলেই থাকতে হয় এসব আসামিকে। সব কিছু বিশ্লেষণ করে আদালত জেল কোডের ৯৮০ বিধিকে অবৈধ ঘোষণা করেছে। যে বিধিতে বলা আছে, মৃত্যুদণ্ডে দণ্ডিত বন্দীকে দণ্ডের তারিখ থেকেই অন্যান্য বন্দির সাথে না রেখে পৃথক সেলে বন্দি রাখতে হবে। কোনো ব্যক্তির মৃত্যুদণ্ড চূড়ান্ত হওয়ার পূর্বে তাকে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত আসামি বলা যাবে না। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে যত বিচার বিভাগীয় পদক্ষেপ আছে, হাইকোর্ট বিভাগ, আপিল বিভাগ এবং প্রশাসনিক পদক্ষেপ আছে, মহামান্য রাষ্ট্রপতির কাছে ক্ষমা প্রার্থনা, এই সব কিছু নিষ্পত্তির পরেই একজন ব্যক্তির মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত হবে। এবং শুধুমাত্র তখনই একজন মানুষকে মৃত্যুর সেলে সলিটারি কনফাইনমেন্টে নির্জন কক্ষে বন্দি রাখা যাবে। রায় পর্যালোচনা করে এবং সরকারের সাথে আলোচনা সাপেক্ষেই পরবর্তী ব্যবস্থা নেওয়ার কথা জানান অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। একটি ডাইরেকশন হচ্ছে যে বেইল অ্যাপ্লিকেশনটা যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির বেইল অ্যাপ্লিকেশনটা কনসিডার করা যাবে। এটা আমাদের দেশে এখন পর্যন্ত হয়নি। সুপ্রিম কোর্ট ডিসাইড না করার মতো কোনো কিছু ফাইনাল হয় না। অতএব সুপ্রিম কোর্ট গেলে বলা যাবে যে ডিসাইড করছেন লটা সেটেল করতে হলে সুপ্রিম কোর্টে যেতে হয়। তো এই ক্ষেত্রে আমি এখন তো নিজে জানি না, গভর্নমেন্টের সাথে আমি কথা বলবো, আলোচনা করব। যদি গভর্নমেন্ট আমাকে ইনস্ট্রাকশন দেয় আমি ওটা ডেফিনেটলি সুপ্রিম কোর্টে যাব। রায়ের পর্যবেক্ষণে সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যা মামলার দীর্ঘসূত্রিতার প্রসঙ্গও উঠে আসে। সাগর রুনির ঘটনার কথা উল্লেখ করেছেন যে প্রায় ১২ বছর ধরে ইনভেস্টিগেশন হচ্ছে, এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনই শেষ হচ্ছে না, বিচার তো আরও পরের স্টেজ। রায়ের এক পর্যায়ে মন্তব্য করেছেন লিখিতভাবে যে এই ধরনের ডিলে যেখানে হয় সেখানে মৃত্যুর দণ্ডের সেলের আসামিকে নির্জন কক্ষে ১৫ থেকে ২০ বছর পর্যন্ত যদি বন্দি রাখা হয় তাহলে এটি হবে ডাবল পানিশমেন্ট। হাইকোর্টে দেয়া কারা কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত দেশের কারাগারগুলোতে ২৫৫৬ জন আসামি কন্ডেম সেলে বন্দী রয়েছে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। দুদিনের সফরে সোমবার ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। কূটনৈতিক সূত্রে জানা গেছে, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর পররাষ্ট্র দফতরের উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তার প্রথম সফর এটি। লুর এবারের সফর যতটা না রাজনৈতিক তার চেয়েও বেশি কূটনৈতিক। আলোচনা হবে জলবায়ু সংকট এবং দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে। এছাড়াও সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথেও বৈঠক করবেন তিনি। সফরের সময় নাগরিক সমাজের প্রতিনিধিদের সাথে কথা বলবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। আলোচনা হতে পারে নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়েও।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর ঢাকা সফরে ভিসা নিতে ও র্যাবে নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সোমবার রাজধানীর সেগুনবাগিচায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে মিলনায়তনে অর্থনীতিবিদ ডক্টর কাজী খালিকুজ্জামান সম্পাদিত পদ্মা ব্রিজ অ্যান্ড এপিক অ্যাকমপ্লিশমেন্ট গ্রন্থ এবং হাসানুজ্জামান মাসুম রচিত সোনার বাংলা দেখতে চায় শীর্ষক দেশাত্মবোধক ভিডিও সঙ্গীতের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, যুক্তরাষ্ট্র সরকারের পক্ষে যেই সফর করতে আসুক না কেন বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেয়ার লক্ষ্যে কাজ করবে। মার্কিন প্রশাসন থেকে যারাই বাংলাদেশে সফর করুক না কেন আমাদের সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যেই আমরা কাজ করবো একসাথে। ভিসা নীতি কিংবা র্যাবের কিছু ব্যক্তি বিশেষের উপর নিষেধাজ্ঞা, সেগুলো আমাদের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা রেখাপাত করেছে তো বটেই, সেগুলো আমরা অবশ্যই আলোচনা করব এবং সেগুলো যাতে সহজীকরণ হয় বা উঠে যায় সে নিয়ে আমরা মার্কিন প্রশাসনের ইতিপূর্বে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তা এসেছিল তাদের সাথে আলোচনা করেছি। যে দেশের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শোনে না সেই যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসে বিএনপিকে চাঙ্গা করবেন, এমন পরিস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে এখন আর নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সফরের উদ্দেশ্য জানা নেই। নজরানা চৌধুরীর রিপোর্ট। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সোমবার দুপুরে দলের ধানমন্ডি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর আসন্ন ঢাকা সফর এবং সরকার বিরোধী আন্দোলন নিয়ে শরিকদের সাথে বিএনপির আলোচনা বিষয়ে ওবায়দুল কাদেরের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে এসে বিএনপিকে চাঙ্গা করবেন সেই পরিস্থিতি এখন আর নেই। তাদের প্রেসিডেন্টের কথা ইসরায়েল শুনে না, সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি আসছেন, তাদের কোন উদ্দেশ্য আছে আমরা জানি না। আমাদের দেশে এসে বিএনপিকে আবারও মদত দেবে, চাঙ্গা করবে, সেই পরিস্থিতি বোধ এখন বিশ্ব রাজনীতিতে মোটেই নেই। প্রেসিডেন্ট বাইডেন যে চিঠি আমাদের প্রধানমন্ত্রীকে দিয়েছে সেই চিঠিতে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি প্রতিফলিত হয়েছে, আমরাও এখানে বাস্তবে দেখব সেটার প্রতিফলন বাস্তবে কতটা। বিএনপি রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করবে তাতে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেক্ষেত্রে তারা বিএনপিকে রাজনৈতিকভাবেই মোকাবেলা করবেন, কিন্তু তারা যদি আবারও আগুন সন্ত্রাস করার পরিকল্পনা করে তবে তাদের সেভাবেই মোকাবেলা করা হবে এবং তাতে বিএনপির রাজনীতির মৃত্যু হবে বলেও জানান তিনি। তারা যদি রাজনৈতিকভাবে এগুতে চায় তাহলে আমরা রাজনৈতিকভাবেই পরিস্থিতি মোকাবিলা করি। অগ্নিসন্ত্রাস নিয়ে আবারও রাজপথে নাম, তাহলে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি। তাদের নেতিবাচক রাজনীতি তাদের নিশ্চিহ্ন করার জন্য যথেষ্ট। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে আওয়ামী লীগের যেসব মন্ত্রী ও সংসদ সদস্যদের স্বজনরা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিচ্ছেন তাদের বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান দলের সাধারণ সম্পাদক। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে মাথা ঘামাচ্ছে না বিএনপি, বরং দেশের সংকট নিয়ে উদ্বিগ্ন তারা, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সোমবার বিকেলে দলের চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের সাথে বিএনপি লিয়াজা কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। জানিয়েছেন, যুগপথ আন্দোলনরত দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সামনের দিনের কর্মসূচি ঠিক করা হবে, সেই কর্মসূচি হবে জনসম্পৃক্ত। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের জবাবে বিএনপি নীতি নির্ধারণী ফোরামের এই সদস্য বলেন, বিএনপি সহিংসতায় বিশ্বাস করে না, আওয়ামী লীগ নাশকতা করে এর দায় চাপায় বিরোধী দলের ওপর। পরে লেবার পার্টির সাথে বৈঠক করে বিএনপি লিয়াজা কমিটি। ব্যাপারটা অতখানি গুরুত্বপূর্ণ মনে করলে আমরা বলতাম, আমরা কিন্তু বলি নাই। আপনি তুলেছেন এই প্রশ্ন, আমাদের কাছে এটা অত গুরুত্বপূর্ণ না যতটা গুরুত্বপূর্ণ কুকি চীনের যে আচরণ, যেটা
নিয়ন্ত্রণ করতে সরকার প্র্যাকটিক্যালি ব্যর্থ হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প তো অনেক দূরের মানুষ আর কি। আমরা শঙ্কিত আমার নিজের দেশের অবস্থা নিয়ে। আমরা শঙ্কিত যে আমাদের দেশে যারা ব্যাংক লুটেরা তাদেরকে মুক্ত করার জন্য সরকারের যে অপচেষ্টা ওটা নিয়ে। হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়ানোর জন্য সৌদি আরবের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলান সৌজন্য সাক্ষাতে গেলে প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। বিভিন্ন জটিলতায় সৌদি আরব থেকে এখনও ভিসা পাননি 10,000-এর বেশি হজযাত্রী। তাদের সবাই যেন পবিত্র হজ পালন করতে পারেন, সেজন্য প্রধানমন্ত্রী এই আহ্বান জানান। এ সময় সৌদি রাষ্ট্রদূত বলেন, যেসব হজযাত্রী এখনও ভিসা পাননি তাদের ভিসা দেওয়ার উদ্যোগ নিচ্ছে সৌদি সরকার। সৌদি রাষ্ট্রদূত বাংলাদেশে কিছু প্রকল্প বাস্তবায়নে তার দেশের বিনিয়োগকারী এবং কোম্পানির আগ্রহ প্রকাশ করেন এবং তার একটি তালিকা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। দেশে গণতন্ত্র না থাকলে আইনের শাসন থাকে না মন্তব্য করে সংসদীয় গণতন্ত্র কার্যকর করার দাবি জানিয়েছেন বিরোধী দলীয় নেতা জি.এম. কাদের। সোমবার বিকেলে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে 61তম প্রকৌশল কনভেনশনের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। আইনের শাসন প্রতিষ্ঠায় গণতন্ত্র চর্চার কোনো বিকল্প নেই দাবি করে বিরোধী দলীয় নেতা বলেন, দেশের মানুষ এখনও বিভিন্নভাবে তাদের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এখনও মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করতে পারছে না বলেও অভিযোগ করেন তিনি। মানুষের অধিকার নিশ্চিতে সংসদীয় গণতন্ত্র কার্যকরের দাবি জানান জি.এম. কাদের। গণতন্ত্র যদি চর্চা করতে হয় তাহলে জনগণের রায়ের উপরে আমার বিশ্বাস থাকতে হবে, জনগণের বিচার বুদ্ধির উপর বিশ্বাস থাকতে হবে। তারা গণতন্ত্রের উপযুক্ত সেটা আমাকে বিশ্বাস করতে হবে, তারপরে আমাদের নেতাদেরকে বিশ্বাস করতে হবে। এই জন্য আমরা সবসময় দাবি করেছিলাম যে সংসদীয় গণতন্ত্রটাকে সম্পূর্ণভাবে কার্যকর করা উচিত এবং এর জন্য কিছুটা হলেও আমাদের রিস্ক নিতে হবে। দেশে যদি সংসদীয় গণতন্ত্র থাকে তাহলে গণতন্ত্র বিকশিত হবে এবং সেই গণতন্ত্রের সুফল সারা দেশের মানুষ সেভাবে ভোগ করতে পারবে। এপ্রিলে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 10.22%। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস সোমবার এই তথ্য জানিয়েছেন। এর আগে মার্চে খাদ্য মূল্যস্ফীতি ছিল 9.87%। বিবিএস এর তথ্য আরও জানা গেছে, এপ্রিল মাসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা কমেছে। এদিকে এপ্রিল মাসে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমে 9.74% হয়েছে। আগের মাসে যা ছিল 9.81%। 2023 সালে খাদ্য মূল্যস্ফীতি ছিল 12.54%। মূল্যস্ফীতি বেশি বেড়েছে গ্রামীণ এলাকায়। অবরুদ্ধ গাজার রাফা শহর থেকে এখন পর্যন্ত 3 লাখের বেশি মানুষ পালিয়ে গেছেন বলে জানিয়েছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নির্দেশ অমান্য করে শহরটিতে আগ্রাসন চালিয়ে যাচ্ছে দখলদার সেনারা। অন্যদিকে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেয় এখন পর্যন্ত 1/2 শতাধিক প্রফেসরকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। কাজী ইফতেখার শুভর ডেস্ক রিপোর্ট। শুরু হওয়ার 7 মাস পরও অসহায় ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের এমন আগ্রাসন। গোলা আর বুলেটে তছনছ সাধারণ মানুষের জীবন। প্রতিদিনই বাড়ছে নিহতের সংখ্যা, নিজ বসতভিটা ছেড়ে বাস্তুচ্যুত হচ্ছেন মানুষ। তবে কিছুতেই কর্ণপাত নেই দখলদারদের। দেশটির যুদ্ধবাজ প্রধানমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, চলমান অভিযান চলবেই। উত্তর গাজা থেকে প্রাণ বাঁচাতে আশ্রয় নেওয়া ফিলিস্তিনিরা ইসরায়েলি হামলা আর হুমকির পরিপ্রেক্ষিতে এবার রাফা থেকে পালাচ্ছেন অজানা গন্তব্যে। জাতিসংঘ জানিয়েছে এখন পর্যন্ত রাফা ছেড়েছে 3 লাখের বেশি। এছাড়াও পালানোর প্রস্তুতি নিচ্ছেন আরও লাখো মানুষ। এমন অবস্থায় ইসরায়েলের বিরুদ্ধে জনমত গড়তে এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য আরব দেশগুলোর সঙ্গে সংলাপ আয়োজন করতে যাচ্ছে ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েলের অপরাধের নিঃশর্ত ও পূর্ণ সমর্থন অব্যাহত রেখেছে। একই সঙ্গে তারা তথাকথিত শান্তি, গণতন্ত্র ও মানবাধিকারের মিথ্যা স্লোগান দিয়ে যাচ্ছে। যদি ফিলিস্তিনিদের অধিকার আদায় না হয় তাহলে ফিলিস্তিনে টেকসই নিরাপত্তা ও স্থিতিশীলতা অর্জিত হবে না। সব ধরনের সমর্থন অব্যাহত রাখলেও বক্তব্য আর বিবৃতিতে ইসরায়েলের সমালোচনা করছে যুক্তরাষ্ট্র।
ওয়াশিংটনে দেওয়া এক বক্তব্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন অভিযোগ করেছেন, তেল আবিব আন্তর্জাতিক আইনের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। গাজায় নিরপরাধ বেসামরিক মানুষের জীবনহানি ভয়ঙ্কর পর্যায়ে পৌঁছেছে। ইসরায়েল এমন কিছু উদাহরণ তৈরি করেছে যা আন্তর্জাতিক আইনের সাথে অসঙ্গতিপূর্ণ। তবে ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই এর তদন্ত চালাচ্ছে। এদিকে যুক্তরাষ্ট্রে চলমান ইসরায়েল বিরোধী বিক্ষোভে পুলিশি বল প্রয়োগ অব্যাহত রয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, আন্দোলন থেকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়েছে 50 জনের বেশি অধ্যাপককে। এছাড়াও নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়েছেন 3000-এর বেশি ফিলিস্তিনপন্থী শিক্ষার্থী। কাজিফ থেকে শুভ, এনটিভি ইন্টারন্যাশনাল ডেস্ক। জামিনে মুক্তি পেয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। সোমবার সন্ধ্যা 6:45টার দিকে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্ত হন। দলের কেন্দ্রীয় নেতার জামিন উপলক্ষে কারাগারের সামনে ভিড় করেন দলের নেতাকর্মীরা। এ সময় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। এর আগে গত 31শে মার্চ আদালতে জামিন নিতে গেলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয় সোহেলকে। সোহেলের বিরুদ্ধে এখন পর্যন্ত 4 শতাধিক মামলা রয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে। এর মধ্যে পুলিশের কাজে বাধা দেওয়ার এক মামলায় বিএনপির এই নেতাকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। ধর্মীয় কটূক্তির অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিথি সরকারকে 5 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকা সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম জুলফিকার হায়াত সোমবার এই রায় ঘোষণা করেন। রায়ে বিচারক উল্লেখ করেন, তিথি সরকারের আগের 21 মাসের কারাভোগ বর্তমান সাজা থেকে বাদ যাবে। 2020 সালের 5 নভেম্বর ঢাকার সাইবার ট্রাইব্যুনালে আবু মুসা রিফাত নামে এক ব্যক্তি মামলাটি দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়, বিভিন্ন সময়ে ইচ্ছাকৃতভাবে নিজের ফেসবুক আইডি থেকে ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন তিথি, যা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে। দেশের চলচ্চিত্র শিল্পের প্রসারে সারা দেশে অত্যাধুনিক সাউন্ড সিস্টেম সম্বলিত অত্যাধুনিক প্রযুক্তির 100টি লেজার প্রজেকশন সিনেমা হল নির্মাণে বিনিয়োগের ঘোষণা দিয়েছে সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। পথ চলার 2 দশক পেরিয়ে 3 দশকে পদার্পণ উপলক্ষে সোমবার রাতে ঢাকা ক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠানে একথা বলেন স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল এমপি। বর্তমানে দেশের 7টি শাখায় মোট 19টি হল আছে সিনেপ্লেক্সের। তৃতীয় দশকে দেশব্যাপী স্টার সিনেপ্লেক্স সম্প্রসারণ, আন্তর্জাতিক মানের বাংলা সিনেমা নির্মাণ নিয়ে নিজের স্বপ্ন বাস্তবায়ন নিয়ে কথা বলেন মাহবুব রহমান রুহেল। সম্প্রতি সিনেপ্লেক্স বদরুল আনাম সৌদের শ্যামা কাব্য এবং পরিচালক প্রযোজক মোহাম্মদ ইকবালের ডেড বডি সিনেমা সরিয়ে নেওয়ার বিষয়েও কথা বলেন সিনেপ্লেক্সের কর্ণধার। বলেন, সিনেমা দুটি মূলত দর্শকদের মনোযোগ আকর্ষণ না করার কারণেই নামিয়ে নিতে বাধ্য হয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির উপদেষ্টা হায়দার আকবর খান রণর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাজনৈতিক দল সহ বিভিন্ন স্তরের মানুষ। এ সময় বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অফ অনার দেয়া হয়। এর আগে সকালে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার মরদেহে শ্রদ্ধা জানান দলটির নেতাকর্মীরা। সোমবার বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে নামাজের জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়। রিপোর্ট করছেন কায়কোবাদ মাহমুদ। বাম রাজনীতির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা হায়দার আকবর খান রণকে সম্মান জানিয়ে দেয়া হয় গার্ড অফ অনার। পরে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ রাখা হয় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এ সময় রাজনৈতিক সহ বিভিন্ন অঙ্গনে বিশিষ্টজনরা স্মৃতিচারণ করেন, বলেন হায়দার আকবর খানের মুক্তিযুদ্ধে অবদানের কথা। মানুষের মুক্তির জন্য, সমাজ পরিবর্তনের জন্য, কৃষক শ্রমিক মেহনতি মানুষের মুক্তির জন্য তিনি কাজ করেছেন। যিনি সারা জীবন সংগ্রাম করেছেন এই দেশের মানুষের ভাগ্য উত্তরের জন্য, এই দেশের মানুষের উন্নয়নের জন্য চেষ্টা করেছেন। আজীবন সংগ্রামী ছিলেন, আজীবন সমাজতন্ত্রী ছিলেন এবং যেটা অসাধারণ সেটা হলো রাজনীতির চর্চার সঙ্গে জ্ঞানের চর্চা করতেন। তিনি একজন শ্রমিক আন্দোলন থেকে শুরু করে শেষ দিন পর্যন্ত মানুষের মুক্তির লড়াইয়ে রাজপথে থেকে লড়াই করেছেন। সমাজতন্ত্রের ঝান্ডা হাতে যুদ্ধ করা যায়, গণতন্ত্রের জন্য লড়াই করা যায়, এই রাস্তাটা উনি বলিষ্ঠতার সঙ্গে দেখিয়ে গিয়েছেন।
এর আগে হায়দার আকবর খান রনর মরদেহ রাজধানীর পল্টনে সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে নেওয়া হয়। সেখানে দলের পক্ষ থেকে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। গত শুক্রবার দিবাগত রাত 2টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেন মার্ক্সবাদী তাত্ত্বিক হায়দার আকবর খান রন। কায়কোবাদ মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের মুম্বাইয়ে ধূলি ঝড়ে একটি বিলবোর্ড ধসে 8 জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও 59 জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় গণমাধ্যমগুলো জানায় বিলবোর্ডটি একটি পেট্রোল পাম্পের ওপর ভেঙে পড়ে। এতে পাম্পে পার্ক করা কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়, তবে পেট্রোল বিতরণ ইউনিটগুলোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দুর্ঘটনার পর 12টি ফায়ার ইঞ্জিন এবং 2টি ক্রেন উদ্ধার অভিযানে কাজ করে। ভারতের লোকসভা নির্বাচনে চতুর্থ দফায় ভোট পড়েছে 62.9%, তবে কাশ্মীরে ভোট পড়ে মাত্র 35.75%। সোমবার মোট 96টা আসনে ভোট অনুষ্ঠিত হয়। বেশিরভাগ কেন্দ্রে ভোট শান্তিপূর্ণ হলেও পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে সংঘর্ষ হয়। নির্বাচনের আগের দিন রাত থেকে এক তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ কেন্দ্র করে উত্তপ্ত ছিল পূর্ব বর্ধমানের কেতুগ্রাম। বর্ধমানে কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের গাড়ি আটকে বিক্ষোভ করেন তৃণমূল কর্মীরা। ভাঙচুর করা হয় তার গাড়ি বহরে। পশ্চিমবঙ্গ ছাড়াও অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু কাশ্মীরের শ্রীনগর আসনে এদিন ভোট অনুষ্ঠিত হয়। 7 দফায় ভোট শেষে আগামী 4 জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণা করা হবে। এবারে প্রবাসের খবর। গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার আয়োজনে ঈদ পুনর্মিলনীয় নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং রেস্টুরেন্ট পিঠাঘরে সংগঠনের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসাইনের সভাপতিত্বে এবং হাফেজ ইসমাইল হোসাইনের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব মালায়ার পিএইচডি গবেষক মাওলানা মোহাম্মদ হোসাইন আজহারি। এছাড়াও উপস্থিত ছিলেন উপদেষ্টা সাংবাদিক রফিকুল ইসলাম খান, জাহিদ ইকবাল, জাকির হোসেন, গাউসিয়া কমিটি বাংলাদেশ মালয়েশিয়া শাখার সহ সভাপতি মোহাম্মদ রফিক, সহ সভাপতি মোহাম্মদ জাকারিয়া, সাধারণ সম্পাদক নাইমুদ্দিন, মোহাম্মদ জুনায়েদ, তারেক আলম চৌধুরী, তাজউদ্দিন, গোলাম মোস্তফা টুকু সর্দার সহ আরও অনেকেই। অনুষ্ঠান শেষে দায়িত্বপ্রাপ্ত নতুন কমিটির সকল সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান আলোচক মাওলানা মোহাম্মদ হোসাইন আজহারি। পরে দেশপ্রবাসের সকল মুসলিম উম্মার ফিলিস্তিনের মুসলমানদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সৌদি আরব তাবুক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের 21 সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সৌদি আরব তাবুক প্রতিনিধি ইসমাইল খান টিটু জানিয়েছেন, সৌদি আরব তাবুক বাংলাদেশ আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সভায় আমিনুল ইসলাম মৃধাকে আহ্বায়ক ও মোহাম্মদ হাসানকে সদস্য সচিব মনোনীত করা হয়। আওয়ামী লীগ সৌদি আরব শাখা সভাপতি আলহাজ খলিল মৃধা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম কাজীর যৌথ স্বাক্ষরিত আহ্বায়ক কমিটি অনুমোদন হয়। আহ্বায়ক অনুমোদন বিষয়ক আলোচনা সভায় সভাপতিত্ব করেন আমিনুল ইসলাম মৃধা। তাবুক আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জসিম কাজীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাবুক শাখা আওয়ামী লীগের সভাপতি খলিল মৃধা। প্রধান আলোচক ছিলেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি মুসা কলিমুল্লাহ লিটন। উপস্থিত ছিলেন তাবুক বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল্লাহ। আহ্বায়ক কমিটির অন্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাল মামুন, মোহাম্মদ জুবায়ের, মোহাম্মদ এনায়েত, আলামিন ভুইয়া, ওমর ফারুক, মোহাম্মদ জয় হাসান, মোহাম্মদ আরিফ হোসেন, রবিউল হোসেন। সদস্য নির্বাচিত হয়েছেন মোহাম্মদ সোহেল, মোহাম্মদ রাফি, মিকাইল হোসেন এবং হৃদয় শাহ। মালয়েশিয়ায় বিডিএফসি জার্সি উন্মোচন এবং পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মালয়েশিয়া থেকে এনটিভি স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানিয়েছেন, রাজধানী কুয়ালালামপুর রেস্টুরেন্ট ভিআইপি পিঠা ঘরে এই উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিডিএফসির মালয়েশিয়ার সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আলী আসগর শিকদারের সভাপতিত্বে ফাউন্ডার মোহাম্মদ ইকবাল হোসাইন তালুকদারের সঞ্চালনায় সংগঠনের গঠন প্রণালী ও দিক নির্দেশনা নিয়ে বক্তব্য রাখেন সংগঠনের বক্তারা।
এ সময় 2024-25 সালে নতুন কমিটিতে মোহাম্মদ মবিন ভুইয়াকে সভাপতি ও কো-ফাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিনকে সাধারণ সম্পাদক করে 25 সদস্যের নাম ঘোষণা করা হয়। সেই সাথে সংগঠনের নতুন জার্সি উন্মোচন করা হয়। মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে 2018 সালে প্রতিষ্ঠিত হয় এই সংগঠনটি। মালয়েশিয়ার বিভিন্ন লিগে অংশগ্রহণ করে শিরোপা অর্জন করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে সংগঠনটি। সৌদি আরবের মক্কায় চট্টগ্রাম 15 আসনের সংসদ সদস্য এম এ মোতালেব সিআইপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন আধুনগর ইউনিয়নের কৃতি সন্তান সমাজসেবক মাহমুদুল হক বাবুল। সৌদি আরব থেকে এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানিয়েছেন, মক্কার স্থানীয় একটি হোটেলের শুরুতে সাংসদ এম এ মোতালেব সিআইপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন মাহমুদুল হক বাবুল। উপস্থিত ছিলেন মক্কার ব্যবসায়ী আহমদ সওদাগর, আব্দুল খালেক সওদাগর, বেলাল হোসেন, নুরুল আলম, বাহারুদ্দিন, সাংবাদিক খলিল চৌধুরী, সাতকানিয়া আওয়ামী যুবলীগের সদস্য ওমর ফারুক ভুট্টো, যুবনেতা আরিফুল ইসলাম, লোহাগাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদুর রহমান রিয়াদ, সোনাকানিয়া ইউপি মেম্বার মহিউদ্দিন। সাক্ষাতে সাংসদ এম এ মোতালেবের সঙ্গে লোহাগড়া উপজেলার বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মাহমুদুল হক বাবুল। এবারে খেলার খবর। তাসকিন আহমেদের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা বাড়ল বিসিবির, তাই দীর্ঘায়িত হচ্ছে আসন্ন বিশ্ব টি-20-র জন্য দল ঘোষণাও। সোমবার বিকেলের দিকে নির্বাচকরা দল দেবেন বলে কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে মঙ্গলবার দুপুর পর্যন্ত। দেখুন নিলয় মজুমদারের ডেস্ক রিপোর্ট। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20-র আগে পাজরে চোটে পড়েন তাসকিন আহমেদ। তার এমআরআই রিপোর্ট সোমবার দুপুরের দিকে আসলেও সেটি অধিকতর খতিয়ে দেখতে পাঠানো হয়েছে যুক্তরাষ্ট্রের চিকিৎসকের কাছে। এখনও পর্যন্ত পাওয়া তথ্য মতে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে তাসকিনের পুরো ম্যাচ ফিট হতে। তাই সব বিবেচনায় নিয়ে মঙ্গলবার দুপুর 12:30টায় দল ঘোষণা করবেন নির্বাচকেরা। তাসকিনের অনিশ্চয়তায় ভাগ্য খুলতে পারে হাসান মাহমুদের। জিম্বাবুয়ের বিপক্ষে পঞ্চম টি-20-তে খরচীয় বোলিংয়ে বিশ্বকাপ বিবেচনা থেকে অনেকটাই বাদ পড়েছেন সাইফুদ্দিন। তবে দল ঘোষণা একদিন পিছিয়ে দেওয়ায় টিম ম্যানেজমেন্টের তাসকিনকে নিয়েই পেস বোলিং ইউনিট সাজানোর পরিকল্পনাটা পরিষ্কার। তাসকিনকে নিয়ে দোলাচলে থাকলেও বিশ্বকাপের বাকি 14 সদস্য কারা হচ্ছেন তা নিয়ে সন্দেহের অবকাশ নেই। টানা অফ ফর্মেও টিকে যাচ্ছেন লিটন, তার সঙ্গে উদ্বোধনী জুটিতে বিবেচনা করা হবে তানজিদ তামিম ও সৌম্যকে। অধিনায়ক শান্ত, সাকিব, মাহমুদুল্লাহ, তাহিদ হৃদয় ও জাকের আলী থাকবেন সেরা একাদশী। জিম্বাবুয়ে সিরিজের সুযোগ পেয়ে তা কাজে লাগিয়েছেন বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। লেগ স্পিনের সঙ্গে বাড়তি ব্যাটিং দক্ষতার কারণে থাকছেন রিশাদ। পেস বোলিং ইউনিটে মুস্তাফিজ, শরীফুল ও তানজিম সাকিবরা নিশ্চিত হলেও তাসকিনকে নিয়েই অপেক্ষা বাড়ছে বিসিবির। ডালাসে অনুষ্ঠিত হতে যাওয়া যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে তাসকিনকে না পেলেও বিশ্ব টি-20-তে লক্ষ্যানদের বিপক্ষে প্রথম ম্যাচে ফিট তাসকিনকে পেতে চায় বাংলাদেশ শিবির। নিলয় মজুমদার, এনটিভি স্পোর্টস ডেস্ক। এরই সাথে খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। মৃত্যুদণ্ডাদেশ চূড়ান্ত না হলে আসামিকে কন্ডেম সেলে রাখা যাবে না, হাইকোর্ট। আজ ঢাকা আসছেন ডোনাল্ড লু, ভিসা নীতি ও র্যাবের নিষেধাজ্ঞার বিষয়ে আলোচনা হতে পারে পররাষ্ট্রমন্ত্রী। হজযাত্রীদের ভিসা অনুমোদনের সময় বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান, উদ্যোগ নেওয়া হবে সৌদি রাষ্ট্রদূত। হামলার ভয়ে রাফা ছেড়েছে 3 লাখের বেশি মানুষ, ইসরায়েল বিরোধী বিক্ষোভ থেকে অর্ধশতাধিক প্রফেসর গ্রেফতার। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।